অনেক স্টুডেন্টই বুঝে উঠতে পারো না রোমান্টিক পোয়েট্রি কোথা থেকে পড়া শুরু করা উচিত এবং কোন বিষয়গুলো মনোযোগ দিয়ে জোর দিয়ে পড়া উচিত, তাহলে রোমান্টিক পোয়েট্রি সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করা পসিবল। এবং কবিতা কিভাবে পড়লে সেখান থেকে যে কোনো প্রশ্ন তুমি চাইলে ইজিলি উত্তর দিতে পারবা, ঠিক আছে? তো ছোট্ট একটা ডিসকাশন থাকবে আজকের ভিডিওতে রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে। তোমাদের সিলেবাসে রোমান্টিক কিছু পোয়েটের কবিতা তোমাদের পড়তে দেয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উইলিয়াম ব্ল্যাকের কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লর্ড বাইরন, এস.টি. কোলারিজ, পি.বি. শেলি এবং জন কিটস। তোমাদেরকে কোন বিষয়গুলো ভালো করে পড়তে হবে? প্রথমে আসা যাক উইলিয়াম ব্ল্যাকের সম্পর্কে। উইলিয়াম ব্ল্যাকের কবিতাগুলো অনেকে বুঝে উঠতে পারে না, কারণ উইলিয়াম ব্ল্যাকের সেম নামের কবিতা রয়েছে, যেটা সংস অফ ইনোসেন্সেও আছে, সংস অফ এক্সপিরিয়েন্সেও আছে, যার কারণে সবাই বুঝে উঠতে পারে না যে এটা কিভাবে শুরু করব বা কিভাবে পড়া উচিত। দেখো, কিছু টপিকের উপরে দুই ধরনের লেখা আছে ওনার, সংস অফ এক্সপিরিয়েন্স এবং সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্সে যে টপিকটা আছে সেখানে ডিসকাস করা থাকে একটা ইনোসেন্স দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটা বিষয়, একটা টাইটেলড বিষয়ের উপরে ইনোসেন্স দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলা থাকে, সেই সম্পর্কে লেখা থাকে। কিন্তু সেই বিষয়টাই এক্সপিরিয়েন্সের সাথে যখন মানুষ দেখে এবং চারপাশের সমাজের হিপোক্রেসিগুলো যখন বুঝতে শেখে, এক্সপিরিয়েন্স নিয়ে সেই বিষয়গুলোকে অবজার্ভ করে, তখন ওই সেম ইনোসেন্স দৃষ্টিকোণ থেকে সরে আসে এক্সপিরিয়েন্স, ঠিক আছে? অর্থাৎ একই টাইটেলের দুই ধরনের অভিজ্ঞতা, একটা ইনোসেন্স দৃষ্টিভঙ্গি থেকে, একটা এক্সপিরিয়েন্স দৃষ্টিভঙ্গি থেকে। এই জন্য ওনার কবিতাগুলো সেম টাইটেলের ইনোসেন্সেও রয়েছে, এক্সপিরিয়েন্সেও রয়েছে। তোমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে ইনোসেন্সের সাথে এক্সপিরিয়েন্সটার পার্থক্য কোথায় আছে, এই ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের মধ্যে কি কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তাছাড়া ওনার কবিতাগুলোতে উনি কি সব বিষয়ে সমালোচনা করেছেন, কোন কবিতায় কি টপিকের উপরে সমালোচনা করেছেন, যেমন চিমনি সুইপারে সমাজের হিপোক্রেসির ওপরে তিনি স্যাটায়ার করেছেন। স্যাটায়ার নয়, ডিরেক্ট সমালোচনা বলা যায়। এরকম প্রত্যেকটা কবিতা যেগুলো একে অপরের সাথে কন্ট্রাস্ট, কিন্তু তাদের মধ্যে কিছু মিল রয়েছে, এই জিনিসটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ তোমাদেরকে লাইন বাই লাইন কবিতাগুলো পড়ে বুঝতে হবে যে এই দুইটা টপিকের মধ্যে কোথায় পার্থক্য আছে বা কি পার্থক্য দেখানোর চেষ্টা করেছেন এখানে রাইটার। এরপরে আসা যাক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক যুগের মেইন পয়েট বলা যায় যাকে। তার কবিতাগুলোয় নেচার সম্পর্কে বেশি বলা হয়েছে। কবিতাগুলো খুব সহজ এবং সুন্দর, তোমরা এগুলো খুব ইজিলি বুঝতে পারবে। এগুলোতে খুব বেশি কঠিন কোনো কথা বলা নাই, সহজ এবং সাবলীল ভাষায় বলা রয়েছে কিছু প্রকৃতি রিলেটেড কথা বা এমন কোনো টপিক যেটা রোমান্টিক আইডিয়াকে সাপোর্ট করে। পি.বি. শেলি এবং জন কিটস অনেকটা সিমিলার, তারাও রোমান্টিক বিষয়গুলো অনুসরণ করেই লিখেছেন, তবুও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তোমরা তাদের রাইটিংগুলো পড়লেই বুঝতে পারবে যে কে কোন টাইপের লেখা লেখেন। বাকি থাকছে এস.টি. কোলারিজ, উনার লেখাগুলো একটু আধ্যাত্মিক টাইপের হতো, উনার লেখাগুলো বেশ মিনিংফুল। উনি লাইক স্বপ্নের দুনিয়াতে থাকতেন, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন যেটা আমাদের গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা দিয়ে যায়, ঠিক আছে? অপরদিকে লর্ড বাইরন, ওনার লেখার ধাঁচ বাদবাকি আর চারজন পাঁচজন রোমান্টিক যুগের কবির থেকে আলাদা। তোমরা পড়লেই ডিফারেন্সটা বুঝতে পারবে, ডিফারেন্সটা। সো এই বিষয়গুলো শিখতে হবে যে একজন রাইটারের আরেকজন রাইটারের থেকে আলাদা কোন বিষয়গুলো, কোন রাইটার কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে লিখেছেন, তার টপিক কি ছিল, থিম কেমন ছিল, তিনি কেমন টাইপের লেখা লিখতেন, এই বেসিক বিষয়টাকে বুঝতে হবে। আরো একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে তুমি যখন কোনো কবিতা পড়বে, কবিতার সম্পর্কে একটু ডিটেলস বুঝে নিবে, ঠিক আছে? যে ধরো তুমি একটা কবিতা পড়ছো, তুমি জাস্ট লাইন বাই লাইন পড়ে গেলে কিছু বুঝলে কিছু বুঝলে না, এভাবে না। কবিতা পড়তে হয় অন্য একটা ওয়েতে। প্রথমে তোমাকে বুঝতে হবে রাইটার এখানে কি বোঝাতে চেয়েছেন, যখন বোঝাতে চেয়েছেন রাইটারের টোন কেমন ছিল, মুড কিরকম ছিল, কবিতাটা হচ্ছে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, কবিতাটার জনরা কি, রাইম স্কিম কি, কোন ফরম্যাটে লেখা,
কি মেসেজ দিয়েছেন কবি এখানে, এই বিষয়গুলো প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা রাইটারই কিছু না কিছু লিটারেরি ডিভাইস ইউজ করে থাকে তাদের কবিতায়, যেটা তাদের লেখার বিশেষ স্টাইল হয়ে থাকে। তোমাদেরকে এই লিটারেরি ডিভাইসগুলো বুঝতে হবে, লিটারেরি ডিভাইসগুলো ফাইন্ড আউট করতে হবে এবং বুঝতে হবে এই লাইনে এটা কেন ইউজ হয়েছে, কি মানে বোঝাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা লাইনের বা প্রত্যেকটা রাইটিংয়ের একটা অন্তর্নিহিত মানে থাকে, যে এটা সামনে থেকে দেখছো বিষয়টা কিন্তু এরকম না। এগুলো তুমি বাংলাদেশি রাইটারদের সাথে মেলালে মিল খাবে না, কারণ বাইরের যতগুলো রাইটিং পড়বে সবগুলো তুমি দেখতে পাচ্ছ এক জিনিস, কিন্তু এটার ভেতরে কোনো ডিপ মিনিং থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে অন্তর্নিহিত মানে। যে কোনো টেক্সটের বা কবিতা বা নোভেল যাই বলো, তোমাকে বুঝতে হবে ওই মেইন থিমটাকে, হিডেন বিষয়টাকে, যে এইটা তো বলেছেন কিন্তু এর পেছনে এই কথাগুলো বলে তিনি কি বোঝাতে চেয়েছেন। আশা করছি এইসব বিষয়ে আমার ভিডিওগুলো তোমাদের অনেক হেল্প করবে। এভাবে যদি অ্যানালাইসিস করে প্রত্যেকটা পোয়েম পড়তে থাকো, যে কোন থিমে কথা বলেছেন, কেন এই কবিতার থিম এইটা হলো, এটার টোন কেন মেলাঙ্কলিক, বা এটার টোন কেন হচ্ছে সারপ্রাইজ, কেন নস্টালজিক, এগুলো যখন বুঝতে শিখবে তখন পোয়েট্রি তোমার জন্য অনেক সহজ হয়ে অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া লিটারেরি ডিভাইস বুঝে পড়া মানে তুমি কবিতাটাকে বুঝে ফেলেছো। অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি পারফেক্টলি কবিতাকে একদম এক্সপ্লেইন করতে চাও, বুঝতে চাও এর মিনিং, তাহলে অবশ্যই লিটারেরি ডিভাইস পড়া উচিত। আমার কিছু ভিডিও রয়েছে যেগুলোতে আমি পরের ভিডিও, যেগুলো রিসেন্ট আপলোড দেয়া, সেগুলোতে আমি লিটারেরি ডিভাইস অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি যেন তোমরা ডিটেইলসে বুঝতে পারো। তো প্রত্যেকটা কবিতা এভাবে অ্যানালাইসিস করে পড়লে আলাদা করে তোমাদের কোনো প্রশ্নের উত্তর আর পড়ার প্রয়োজন হবে না। যে প্রশ্নটাই করুক তুমি সেখান থেকেই উত্তর দিয়ে দিতে পারবে। আর একটা বেসিক বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা রাইটার সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে, ঠিক আছে? কোন পরিস্থিতিতে লিখেছিলেন, তার বিশেষ কাজ কি, বা তার জীবন দশায় তিনি কি এমন ভালো কাজ করে গেছেন, তাকে মনে রাখার মতো কোনো কাজ করেছেন কিনা। এইসব বেসিক ধারণা যদি থাকে তাহলেই তুমি রোমান্টিক পোয়েট্রি অনেক ভালো করে বুঝতে পারবে। আর আমি যেগুলো বললাম, কবিতাকে টোন, থিম, রাইম স্কিম বুঝে পড়া, লিটারি ডিভাইস বুঝে পড়া, এগুলো যদি এখনো তোমাদের হয়ে না ওঠে, তাহলে সেকেন্ড ইয়ার যদি পারিও দিয়ে যাও, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো এখনো সময় আছে, এগুলো একটু বুঝে পড়তে হবে। কারণ এখন থেকে যদি কবিতা অ্যানালাইসিস করা না শিখো, অ্যানালাইসিস করে না পড়া শিখো, তাহলে পরে গিয়ে কমপ্লিট করতে পারবে না, সিলেবাস কভার করতে পারবে না। ফলশ্রুতিতে দেখা যাবে রেজাল্ট খারাপ হচ্ছে। তাই প্রত্যেকটা কবিতাকে একটু অ্যানালাইসিস করে পড়ো। আর যদি তুমি জাস্ট পাস করার জন্য পড়ে থাকো বা হাতে অনেক বেশি সময় না থাকে, তো অবশ্যই আমার সাজেশন ফলো করতে পারো, কিছুদিন আগে আপলোড দেয়া। এছাড়াও রোমান্টিক পোয়েট্রির ওপরে আমার একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা ভিজিট করতে পারো, যেখানে রোমান্টিক পোয়েট্রির সকল টপিকের উপরে ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখলে তোমার অনেক বেশি সুবিধা হবে। আর যদি তুমি শর্টকাট ওয়েতে পড়ে শুধুমাত্র পাস করতে চাও, তাহলে বেটার হয় সাজেশনগুলো একদম ফলো করো, কারণ সাজেশন থেকে মোটামুটি 80 থেকে 90% কমন তুমি পেয়ে যাবে, যেটা তোমার পাস করার জন্য যথেষ্ট। আর বাকি থাকে পার্ট এ এর কথা। পার্ট বি এবং পার্ট সি তে তো আমি সাজেশন দিয়ে দিয়েছি। পার্ট এ বিষয়টা এমন না যে তুমি কোনো বই দেখে পড়ে গেলে তোমার হুবহু কমন চলে আসবে, বা কারো সাজেশন দেখে পড়ে গেলে তোমার সবই কমন আসবে, এরকম না, ঠিক আছে? তোমার পার্ট এ এর ব্রিফ তখনই কমন আসবে যখন তুমি কবিতাগুলোকে বুঝে পড়বে। প্রত্যেকটা টেক্সটই যখন বুঝে পড়বে তখনই কেবলমাত্র তুমি সবগুলো ব্রিফ কমন পাবে। সো আশা করছি তোমাদেরকে রোমান্টিক পোয়েট্রি কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। যারা এখনো টোন, থিম, রাইম স্কিম এসব বের করতে পারো না, কবিতা অ্যানালাইসিস করে পড়তে পারো না, লিটারেরি ডিভাইস বের করতে পারো না, এই সকল টপিকের উপরে আমার ভিডিও রয়েছে। ইংলিশ রিডিং স্কিলস নামের যেই প্লেলিস্ট আছে, সেখানে তোমরা ভিজিট করলে দেখতে পাবে, সেখানে কবিতাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কবিতাটা কোন জনরার, রাইম স্কিম কিভাবে বের করতে হয়, টোন কিভাবে বের করতে হয়, থিম কিভাবে বের করতে হয়, সব কিছুর ডিটেলসে শেখানো আছে। এই বেসিক জ্ঞানগুলো শিখে নাও, কারণ সামনের বছরগুলোতে এতটা পড়তে হবে যে এগুলো শেখার, বেসিক জ্ঞানগুলো শেখার সময় পাবে না। সো আশা করছি আজকের টপিকটা ক্লিয়ার করতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।